আসসালামু আলাইকুম। উদ্যান লিটল ম্যাগাজিন আয়োজিত উদ্যান টিভির পক্ষ থেকে আমি মৌসুমী হক 'এক আকাশের তারা ৩৫' লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে গত মাসে আমরা 'এক আকাশের তারাটি প্রচার করতে পারিনি। তবে সেটার যদিও হয়নি কিন্তু ওইটার পরিবর্তে আমরা একটা যুগলবন্দি জগৎময় নিয়ে দেবনিষ্ঠা জানা এবং মাহমুদুল হাসানকে নিয়ে একটা গান এবং কবিতার আসর করেছিলাম। আশা করি আপনাদের সেটা ভালো লেগেছিল। তো আজকে এক আকাশের তারায় যে দুজন গুণী শিল্পী আমার সাথে আছেন, অত্যন্ত পরিচিত মুখ উদ্যানের দুজনই। অমিত হাসান ভাই। অমিত হাসান ভাইকে আসলে নতুন করে পরিচয় করিয়ে দিব কিংবা দর্শককে উদ্যানের দর্শককে কিছু বলব, কিছুই বলার নাই। অমিত ভাই আমাদের অনেক পরিচিত মুখ এবং উদ্যানের একজন পরিবারেরই একজন। সাথে অনন্যা মাহমুদ। তিনিও উদ্যানে বেশ কয়েকবার এসেছেন এবং আজকেও স্বাগত জানাচ্ছি আমি দুজনকেই। আর উদ্যানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। যে সকল দর্শক শ্রোতা আছেন স্ক্রিনের সামনে এবং পরবর্তীতে যারা আমাদের লাইভটি দেখবেন, সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমাদের আজকের 'এক আকাশের তারা' ৩৫ এপিসোডটি শুরু করছি। আসলে আজকে আমরা তেমন বাঁধাধরা কোনো কবিতার মধ্যে আমরা রাখিনি। আমরা আমাদের ইচ্ছামতো খুশিমতো আমরা চেষ্টা করব আ মানে অবশ্যই লাইভটিকে আপনাদের ভালো লাগানোর জন্য। আশা করি ভালো লাগবে। যে সকল দর্শক শ্রোতা আ যোগ দিবেন আমাদের সাথে, তারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন বলে আমি আশা করছি। তো আমি ১ম এই আজকে চলে যাচ্ছি অমিত ভাইয়ের কাছে। অমিত ভাই, দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন উম আমাদের আজকের প্রোগ্রামটা নিয়ে এবং আমরা অবশ্যই একটা কবিতা দিয়েই আপনার টা শুরু করব। অসংখ্য ধন্যবাদ মৌসুমী এবং আমার সাথে স্ক্রিন শেয়ার করছে অনন্য মাহমুদ, আমার এই আবৃত্তি সহকর্মী। ভীষণ ভালো লাগছে যে সব পরিচিত মুখ আমরা একসাথে আজকের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছি এবং অনেকদিন বিরতির পর উদ্যান টেলিভিশনের এই জায়গাটিতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি মৌসুমীকে। আম সত্যিকার অর্থে যে আ এত শত ব্যস্ততার মাঝেও কবিতা আমাদেরকে এক ধরনের আমি বলব প্রশান্তি দেয় এবং এক ধরনের রিলিফ বলা যায় আসলে। সেজন্য আসলে অনেক সময় আ সময় সংকট থাকলেও আসলে অনুষ্ঠানগুলিতে যুক্ত না হয়ে পারি না। সেটি আমারই বাধ্যবাধকতা। নিজের স্বার্থেই যুক্ত হয়ে যাই এবং আসলে মনকে ঋদ্ধ করার জন্য আমার মনে হয় না যে এর চেয়ে শক্তিশালী মাধ্যম আর কিছু রয়েছে। কবিতা মানে হাজার, হাজার বছর ধরে কোটি, কোটি মানুষের হৃদয়ে মানুষ ধারণ করেছে এবং আমার মনে হয় যতদিন আমরা আছি বা সামনের দিনগুলি থাকবে, আ আমরা না থাকতে পারি কিন্তু কবিতা থাকবে এবং কবিতার সঙ্গে সম্পৃক্ত আমরা কণ্ঠে ধারণ করি যে আবৃত্তি, আ সেটি নিশ্চয়ই একই সঙ্গে বহমান থাকবে। কবিতাগুলো তখনই মূর্ত হয়ে ওঠে যখন উপযুক্ত কোনো কণ্ঠে সেটি আসলে প্রকাশিত হয়। অনেকের মনে তখন প্রকাশ করার সুযোগ পায়। তো এই জায়গাটিকে থেকে আমি নিজেকে আসলে আ মাঝে, মাঝেই ভীষণভাবে ধন্যই মনে করি যে কিছুটা হলেও যুক্ত থাকতে পারি আপনাদের সঙ্গে। আ যারা আমাদের সঙ্গে দর্শকরা যারা যুক্ত হবেন উদ্যান টেলিভিশনের আ যারা আমার প্রিয় দর্শকরা, যারা বিভিন্ন সময়ে আমাকে উৎসাহ দিয়েছেন বিভিন্ন প্রোগ্রামে, তাদের প্রতি অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এবং যারা যুক্ত হবেন তাদের প্রতিও শুভেচ্ছা জানিয়ে আমি মৌসুমীকে আবার আ মাইক্রোফোনে যাওয়ার অনুরোধ করছি। অসংখ্য ধন্যবাদ অমিত ভাই। আসলে কবিতা আমরা সবসময় বলে থাকি যে কবিতার দর্শক পাওয়া একটু কঠিন। কিন্তু তারপরেও আমি উদ্যানে দিয়েই যখন শুরু করেছি কবিতা দিয়ে তখন দেখেছি যে না। আর আমার মনে হয় যে কয়জন দর্শক থাকেন তারা অবশ্যই বুঝে কবিতা বুঝেন এবং ভালোবাসার জন্যই থাকে। তো আজকে যে সকল দর্শকরা থাকবেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাবো তাদেরকে যে আমাদের সাথে আপনারা শেষ পর্যন্ত থাকুন এবং উপভোগ করুন আজকের আয়োজনটি। আমরা অমিত ভাইয়ের কবিতাটা শেষ করে আমরা অরণ্যার কাছে চলে যাব। আমরা ভাইয়ার কবিতা দিয়ে আজকে শুরু করছি আজকের লাইভটি। জি। আমি ১ম কবিতা শুরু করতে চাই মূলত আমার ভীষণ প্রিয় একটি কবিতা। নির্মলেন্দু গুণের
উল্লেখযোগ্য স্মৃতি। একদম ভিন্নভাবে শুরু করছি আজকে। আমার ভালোবাসা কিংবা প্রেম সংক্রান্ত কোনো স্মৃতি নেই, যাকে ঠিক ভালোবাসা কিংবা প্রেম বলা যায়। একদিন টুকুদি নাকের ডগার বিন্দু বিন্দু ঘাম দেখে বলেছিল, তোর বউ তোকে খুব ভালোবাসবে দেখিস। সেই আমার প্রেম, সেই আমার সর্বপ্রথম কল্পনায় রমণীয় ভালোবাসা পাওয়া, হঠাৎ যৌবন ছোঁয়া, কিশোরের প্রথম প্রণয়। আর কোনো স্মৃতি নেই। একদিন নখ কাটতে কাটতে আঙুল কেটে গেলে প্রেমের শিশির হয়ে রক্ত ঝরেছিল। ডেটলে রক্তাক্ত ক্ষত ধুয়ে মুছে দিয়ে পূর্বী বলেছিল, আমি তার চিরকালের শত্রু। আমি আজও শত্রু মিত্র তফাৎ বুঝি না। নিজের শত্রু হয়ে আমি আজও অপেক্ষমান। ঘুরে ফিরে স্মৃতির সম্মুখে এসে দাঁড়াই। আমার এছাড়া ভালোবাসা কিংবা প্রেমের কাছাকাছি আর কোনো স্মৃতি নেই। সেই আমার প্রেম, অদ্যবধি সেই আমার পূর্ণ ভালোবাসা। আমার একাকী যাত্রা জীবনের নিঃসঙ্গতা বুঝে সদ্য বিবাহিতা আমারই সহোদরা শীতিতে রঙিন চাঁদ মেখে একদিন শিয়রের কাছে বসেছিল, চল কদিন আমার বাড়ি সমুদ্রের হাওয়ায় কাটাবি। আমি জানি আজও সেই সমুদ্রের হাওয়া, আজও সেই একমাত্র ভালোবাসার স্মৃতি, আজও সেই মুহূর্তের প্রেম। আমার ভালোবাসা কিংবা প্রেম সংক্রান্ত আর কোনো স্মৃতি নেই। দারুণ সূচনা অমিত ভাই। অসাধারণ কবিতা দিয়ে আমরা আমাদের আজকের লাইভটি শুরু করলাম। আচ্ছা, যে সকল দর্শকরা আমাদের সাথে আছেন আমি কয়েকজনের নাম একটু নিয়ে নিই, না হলে একদমই মানে দর্শকদেরকে বঞ্চিত করা হবে। আমাদের সাথে যুক্ত হয়েছেন। রুহান সেনগুপ্ত আছেন, সুমন ভাই লিখেছেন শুভকামনা সকলকে, অসংখ্য ধন্যবাদ। রুহান সেনগুপ্ত আমাদের সাথে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ রুহান সেনগুপ্ত। শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা। আপনাকেও শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। সানজিদা রহমান সূচি সঙ্গীত শিল্পী দেখছেন আমাদের অনুষ্ঠানটি, লিখেছেন শুভকামনা রইল সবাইকে। অসংখ্য ধন্যবাদ সানজিদার সাথে থাকার জন্য। শাহরিনা ইমু লিখেছেন অসাধারণ, অসংখ্য ধন্যবাদ। শরীফ শুভ্র ভাই আমাদের অনুষ্ঠানটি দেখছেন, অসংখ্য ধন্যবাদ ভাইয়া যোগ হওয়ার জন্য। ওয়াহিদ বাবুল ভাই দেখছেন আমাদের অনুষ্ঠানটি, আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি ভালো আছেন। হাসিবুল আলম দেখছেন অনুষ্ঠানটি, অসংখ্য ধন্যবাদ হাসিবুল। ওয়াহিদ বাবুল ভাই লিখেছেন বাহ সেই আমার প্রেম, দারুণ, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ফাহমিদা সূচনা লিখেছেন দারুণ অমিত ভাই। হাসিবুল আলম লিখেছেন অনেক অনেক শুভকামনা আজকের এই আয়োজনে, ধন্যবাদ। লায়লা আমিন লিখেছেন সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল, ধন্যবাদ। ফাহমিদা সূচনা লিখেছেন শুভকামনা অনন্যা আপু ও অমিত ভাই, অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথে থাকুন। মীর আব্দুর রাজ্জাক লিখেছেন চমৎকার, অসংখ্য ধন্যবাদ। ওয়াহিদ বাবুল ভাই লিখেছেন আমাদের মৌসুমী বাচিক মৌসুমী আপু, অসংখ্য ধন্যবাদ ভাই, আমাদের সাথেই থাকুন। আমরা চলে যাচ্ছি অনন্যার কাছে। অনন্যা বেশ কিছুদিন পরে উদ্যানে এসেছে, তো অনন্যা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে একটা কবিতায় চলে যাবে। অসংখ্য ধন্যবাদ মৌসুমী আপু। আসলে অনেকদিন পর উদ্যানের সাথে আমার আজকে আবার দেখা হলো, উদ্যান পরিবারের সবার সাথে। ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই মৌসুমী আপুকে। খুব ভালো লাগছে। এতদিন পর এখানে এসেছি, সেই সাথে এসেছি আমার প্রিয় বড় ভাই প্রতিম অমিত আহসানের সাথে। ভাইয়ার সাথে একটা প্রোগ্রামে আছি আমি, এটাও আমার জন্য পরম পাওয়া। খুব ভালো লাগছে আজকের আয়োজনটাতে থাকতে পেরে। আর শুরুতেই শ্রোতাদের কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আমার ভীষণ ঠান্ডা লেগেছে। বেশ কষ্টই হচ্ছে, কথা বলতেই কষ্ট হচ্ছে। কিন্তু উদ্যানের প্রোগ্রাম আসলে যেহেতু মিস করতে চাই না, সেই কারণে চলে এসেছি। আমি চেষ্টা করছি। আজকে আমার কবিতা আবৃত্তি কতটুকু হবে আমি জানি না। আ আমি চেষ্টা করছি আমার সর্বোচ্চটুকু দিয়ে। আমাদের অমিত ভাই একটি বিরহের কবিতা শোনালেন, শুরুই করলেন।
বিরহের একটি কবিতা দিয়ে। আমিও মনে, মনে ভেবেই রেখেছিলাম যে একটি প্রেম ভালোবাসা না পাওয়ার গল্প দিয়ে শুরু করব আমার পরিবেশনা। আবৃত্তি করছি তসলিমা নাসরিনের লেখা 'ভালোবাসা মানুষকে খুব একা করে দেয়'। ভালোবাসার কথা তাকে ছিল না। কিন্তু না বেশে আবার উপায়ও ছিল না। আমাকে সে বাসেনি। কিন্তু ভেবে নিতাম বাসে। তার অঙ্গভঙ্গির ভুল অনুবাদ করতাম। ইচ্ছে করেই করতাম কিনা কে জানে। আসলে পাশে ভাবলে সুখ হতো খুব। নিজেকে সুখ দিতেই কিনা কে জানে। ভালোবাসেনি বলে হেসে খেলে খেয়েছে ঘুরেছে, লুটেপুটে কোনো একদিন চলেও গেছে নিঃশব্দে। বাসেনি বলে তার চলে যাওয়ায় তার কোনো দুঃখ নেই। একা তো বরাবরই ছিলাম, কিন্তু এত একা আমার কখনো লাগেনি। তার সঙ্গটুকু, তার ওই মিথ্যেটুকুই আমাকে সত্যিকার গ্রাস করে ফেলেছিল বলে একা লাগে। কতবার ভাবি ভুলে যাব, তারপরও দরজায় শব্দ হলেই মনে হয় সে এলো। কোথাও কারো পায়ের আওয়াজ পেলেই চমকে উঠি। কতবার ভাবি বাসবো না, তারপরও ভুল ভাল লোককে ভালোবেসে নিজের সর্বনাশ করি। যাকে বিদেয় দেবার জন্য তৈরি হয়েছি, সে যদি নিজেই বিদেয় হয়, ভুল করেও একবার পেছন না ফেরে, কষ্ট হতে থাকে। এত কিছু বুঝি, কষ্টের কারণগুলো আমি আজও ঠিক বুঝতে পারি না। চমৎকার অনন্যা! দারুণ সূচনা। বোঝা যাচ্ছে না যে গলা কোনো সমস্যা আছে। বরঞ্চ আমার মনে হয় যে ঠান্ডা লাগলে গলাটা একটু অন্যরকম সুন্দর লাগে। তো অনেক ধন্যবাদ চমৎকার একটা আবৃত্তির জন্য। আমি কয়েকটা মন্তব্যে চলে যাই। আম ওয়াহিদ বাবুল ভাই লিখেছেন, মৌসুমী হক আপু কি মিষ্টি লাগছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। হাসিবুল আলম লিখেছেন, অমিত ভাইয়া শুরু অনবদ্য। ওয়াহিদ বাবুল ভাই আবার লিখেছেন, অনন্যা চমৎকার নাম, কণ্ঠ মিষ্টি লাগছে, এখন আবৃত্তি শুনবো। ফাহমিদা সূচনা লিখেছেন, দারুণ অনন্যা আপু। উদ্যান সম্পাদক তৌফিক জহুর দেখছেন অনুষ্ঠানটি, অসংখ্য ধন্যবাদ। ওয়াহিদ বাবুল ভাই লিখেছেন, একদম ভালোবাসা মানুষকে এক করে দেয়, আমাকেও করে দিয়েছে, কবি মনে হয় জানতেন, চমৎকার কবিতা, দারুণ আবৃত্তি। অসংখ্য ধন্যবাদ ওয়াহিদ বাবুল ভাই। সানজিদা রহমান সূচি লিখেছেন, অমিত ভাই ও অনন্যা আপু দুজনের পরিবেশনা বেশ ভালো লাগলো। ধন্যবাদ সানজিদা। রুহান সেনগুপ্ত লিখেছেন, এমনি করে হোক কবিতা বলুক সবাই এসে, আবৃত্তিতে রয়েছি আমরা দারুণ ভালোবেসে, অনন্যা আপুর মতন করে নিজের মতন উঠুক গড়ে, বলুক সবাই বাংলাদেশের হৃদয় খানি হতে, আমরা আছি সবাই মিলে রোজই রবির স্রোতে। অসংখ্য ধন্যবাদ রুহান সেনগুপ্ত চমৎকার মন্তব্যটির জন্য। মাহবুবুল ইসলাম লিখেছেন, দুজনের দুটি আবৃত্তি চমৎকার, কিন্তু কবি সাহিত্যিকরা মানুষের ইমোশন নিয়ে খেলে এবং তারা আদতে মিথ্যাবাদী হয়, হতে পারে। লায়লা আমিন লিখেছেন, অনন্যা মাহমুদের আবৃত্তি দারুণ হয়েছে, ধন্যবাদ। হাসিবুল আলম লিখেছেন, অনন্যা আপুর আবৃত্তি সত্যি অনন্য হয়েছে। অসংখ্য ধন্যবাদ। যারা সাথে আছেন তারা সাথে থাকুন। আমি চলে যাচ্ছি এবার, যেহেতু গতকালই বিজয়া দশমী গেল, তো পুজোর একটা কবিতা না হলে কেমন হয়। তা আমি চেষ্টা করছি একটা পুজোর কবিতা করতে। সবার পুজো দুর্গা পুজো, তিলক ভট্টাচার্যের লেখা। আমি চেষ্টা করছি। ছেঁড়া গেঞ্জিটাকে সেলাই করে, তার উপরে ঢলঢলে ফতুয়া পরে, সবাইকে নিয়ে ঠাকুর দেখতে যাওয়া লোকটাকে বাবা বলে। এক কৌটো গোবিন্দভোগ চাল আর সামান্য ঘি বাঁচিয়ে রেখে পুজোর মধ্যে একদিন পোলাও রান্না করা মহিলাকে মা বলে। বন্ধুর জন্মদিনে পাওয়া চকলেটটাকে সালোয়ার কামিজের ওড়নায় লুকিয়ে ভাইয়ের জন্য বেঁধে আনা মেয়েটাকে দিদি বলে।
কাঠি আইসক্রিমটা অর্ধেক গলিয়ে ফেলে হাতে নিয়ে দিদির জন্য মাঠ পেরিয়ে ছুটতে থাকা ছেলেটাকে ভাই বলে। ফুলে ওঠা নতুন তাঁতের শাড়ি পরে দুটো ছোট ছোট ছেলে মেয়ের হাত ধরে বেরোনো বাতে পঙ্গু বৃদ্ধাকে ঠাকুমা বলে। ডিজাইনার পাঞ্জাবি পরে অঞ্জলি দিতে দিতে পাশের বাড়ির নতুন শাড়ি পরা মেয়েটিকে কলেজ পড়ুয়া ছেলেটির আর চোখে দেখাটাকে ভালো লাগা বলে। টরেন্টো দুবাই থেকে ফিরে সবাই মিলে একজোট হয়ে অষ্টমীর রাতে স্কসের আসরে পাড়ায় ইলেকট্রিশিয়ান বন্ধু হাবুকে নিমন্ত্রণ করাটাকে ছোটবেলার বন্ধুত্ব বলে। শিল্পীর হাতে 6 মাসের মেহনতে বানানো দুর্গা ঠাকুরটিকে নারী ছিন্ন করে বিক্রি করে সেই টাকায় অনাথ অসহায় পথশিশুদের জামা কাপড় কিনে দেওয়াকে মানবিকতা বলে। সপ্তমীর সকালে বউ ছেলে নিয়ে টানা গাড়িতে করে গ্রামের বাড়িতে হাজির হয়ে কাকা জ্যাঠাদের পা ছুঁয়ে প্রণাম করে তাদের আশীর্বাদ নেওয়া মানুষগুলোকে পরিবার বলে। বিশ্বের সব থেকে মনোরম আরামদায়ক জায়গা ছেড়ে বিবাহিত মহিলারা কদিন যে বাড়িটিকে স্বর্গ বলে মনে করে, সেই বাড়িটিকে বাপের বাড়ি বলে। আর এই চিত্রকর্মগুলোকে একসাথে সাজিয়ে নিলে যেটা তৈরি হয়, বাঙালিরা এক কথায় তাকে দুর্গাপুজো বলে। অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি অমিত ভাইয়ের কবিতা। এবার অমিত ভাইয়ের কবিতার পরে আমরা মন্তব্যে যাব। ধন্যবাদ মৌসুমী। আমি এবার একটু ভাবছি যে ভিন্ন রকম একটা কবিতাই করি। এই কবিতাটি অনেকদিন আগে করেছিলাম। আমার যতদূর মনে পড়ে যে সুবোধ সরকারকে নিয়ে একটি অনুষ্ঠানে করেছিলাম। করার মাঝে আর করার খুব একটা সাহস পাইনি। কাল্লু কবিতাটি। নামাজ পড়া শেষ, আকাশে আধখানা নিয়তির মতো চাঁদ। একটা সাদা অ্যাম্বাসেডর এসে দাঁড়ালো কাল্লুর ঝুপড়িতে। জয় শ্রীরাম। কাল্লু বলল, জয় শ্রীরাম। ওরা 3 জন ছিল। কাল্লু, মন দিয়ে শোন, কাল ভোরবেলা তোর অ্যাকশন। এই নেই, এটা রাখ তোর কাছে। বলেই একটা মোবাইল ধরিয়ে দিল। এ তল্লাটে লোকে ডাকে কাটা কাল্লু। 5 বছর আগে ওয়াগন ভাঙতে গিয়ে ডান হাতটা কাটা পড়েছিল কাল্লুর। সেই কাটা হাত মাটি থেকে তুলে নিয়ে দৌড়েছিল জয় শ্রীরাম। হাতে ত্রিশূল, খাকি হাফ প্যান্ট, কোমরে গেরুয়া, মাথায় গেরুয়া। ভোর 4টায় মোবাইল বাজলো। উঠে পড় কাল্লু, সূর্য ওঠার আগে তোকে উঠতে হবে। কাক ডাকার আগে তোকে উঠতে হবে। তোর ছেলেদের ডাকতে হবে। মুরগি ডাকার আগে তোকে বলতে হবে জয় শ্রীরাম। শোন, ভুলে যাস না, 5 বছর আগে তোর হাত কেটে নিয়েছিল যে জিআরপি, তার নাম ইকবাল। তোর অ্যাকশন শুরু আর 1 ঘন্টার মধ্যে। স্পটে গেলেই তুই সব পেয়ে যাবি। কেরোসিন, পেট্রোল, লোহার রড। আর একটু দূরে দাঁড়িয়ে থাকা পুলিশ। আর একটু দূরে দাঁড়িয়ে থাকবে পার্টির ছেলেরা। পার্টির ছেলেদের থেকে আর একটু দূরে দাঁড়িয়ে থাকবে প্রশাসন, জিপ, রেড লাইট, অ্যাম্বাসেডর। এসব দাঁড়িয়ে থাকার মানে তোকে বুঝতে হবে না। তুই এগিয়ে যা, আমরা আছি। 3 মাস ধরে আমরা এটা ছকে রেখেছি। যা, এগিয়ে যা, আজ তোর দিন। হাত কেটে নে। তোর একটা হাত কেটেছিল যারা, তাদের 100টা হাত কেটে নিয়ে লরিতে তুলে দে, ঘর পুড়িয়ে দে। তুই তো খারাপ কাজ করছিস নে, তুই করছিস দাঙ্গা। আবার বল জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এরপর কাল্লু আর মানুষ ছিল না। এরপর কাল্লু আর কাল্লু ছিল না। এরপর কাল্লু আর
কেউ ছিল না। কাল্লু পেট্রোল হয়ে গড়িয়ে গেল, কাল্লু আগুন হয়ে ছুটে গেল, কাল্লুর লোহার রড হয়ে ঘুরে বেড়ালো। 1 ঘন্টার মধ্যে গোটা একটা পাড়াকে নরক বানিয়ে নরকের বাইরে বেরিয়ে এলো কাল্লু। তার দলের ছেলেরা তখন গলায় ঢালছে বোতল। একটা বোতল এগিয়ে দিল কাল্লুর দিকে। কাল্লু বলল, তোরা তো জানিস অ্যাকশনের সময় আমি এসব ছুঁই না। কাল্লু চোখ ভরে দেখলো একটা গোটা পাড়া জ্বলছে দাউ দাউ করে। শিমুল গাছের নিচে এসে দাঁড়ালো কাল্লু। কে রে গাছের পেছনে? কে ওখানে? কে কাঁদছে? এক ঝটকায় ধরে ফেললো চুরি পরা হাতটাকে। কে তুই? একটা 12-13 বছরের মেয়ে, নতুন একটা ঘাগরা পরা, নতুন চুড়ি, চোখে চশমা, হাতে একটা হ্যারি পটারের বই। কি সুন্দর দেখতে মেয়েটাকে, একটা গোটা মেয়ে। কালু চিৎকার করে উঠল, তুই এখানে কেন? এখানে তুই কি করছিস? তুই কে? মেয়েটি বলল, আমি রুকসানা। কাল্লু চিৎকার করে উঠল, তুই কে? আমি ক্লাস 7-এ পড়ি। তুই কে? আমার বাবা মা ওই আগুনের মধ্যে দাঁড়িয়ে আছে, ওদেরকে একটু বের করে নিয়ে এসো না। বলে কি মেয়েটা? এই শালা, জানিস না আমি মারতে পারি, বাঁচাতে পারি না। ততক্ষণে কাল্লুর ছেলেরা এসে কাল্লুর পাশে এসে দাঁড়িয়েছে। গুরু, কি সুন্দর দেখতে মেয়েটাকে, একটা গোটা মেয়ে। কাল্লু তাকালো তার দলের দিকে। প্রত্যেকটা মুখ আগুন, প্রত্যেকটা মুখ মদ, প্রত্যেকটা মুখ খুন। সবচেয়ে মদ খেয়েছে যে মুখটা, সে বলল, গুরু, 50-50, তুমি একবার আমি একবার, চলো আজ একটাও রেপ করিনি, এবার করতে দাও। কাল্লু সপাটে একটা চড় মারল। বা হাতের চড়ে ছেলেটা গড়িয়ে পড়ল মাটিতে। কাল্লু মেয়েটাকে আপাদমস্তক দেখল। হাতে চুড়ি, নতুন ঘাগরা, চোখে চশমা, হাতে 1 মিনিট আগেও ছিল হ্যারি পটার। ওর নিজের মেয়েটা বেঁচে থাকলে সেও ক্লাস 7-এ পড়তো, তার হাতেও এরকম একটা বই থাকতো, তার হাতেও এমন চুড়ি থাকতো। কালু চিৎকার করে উঠল, তুই এখনো বেঁচে আছিস কেন? তুই মরে যাস না কেন? পেছনে জ্বলছে ঘর বাড়ি, সামনের রাস্তায় জ্বলছে 3টি মারুতি ভ্যান, একটা গাছের তলায় নতুন ঘাগরা পরা এক কিশোরী। কাল্লু কোলে তুলে নিল মেয়েটাকে। মেয়েটা চিৎকার করছে, 2 হাত দিয়ে মারছে কাল্লুকে। মা কোথায়? মা কোথায়? আমার বাবা কোথায়? কাল্লু বলছে, বেটি চুপ কর, চুপ কর, রো মা। কাল্লুর দলের ছেলেরা হচ্ছেটা কি বুঝতে পারছে না। ওরা 6 জন ঘিরে ধরে কাল্লুকে। কাল্লু মাঝখানে। মার মার মার, ওকে মার। কাল্লু ওদের মেরে মাটিতে ফেলে দেয়। কাল্লু দৌড় দেয়, মেয়েটিকে কোলে নিয়ে দৌড়য়। পেছন থেকে তাদের দলের ছেলেরা তাকে বলে, গুরু, তুমি একাই খাবে, আমাদের দিয়ে খাবে না? কাল্লু পেছনে ফিরে দাঁড়ায়, তারপর থু করে থুতু দিয়ে দৌড়াতে থাকে। নদীর ধারে এসে দাঁড়ায়, নদী থেকে আজলা ভরে জল তুলে মেয়েটির চোখে মুখে দেয়। মেয়েটি বলে, আমার মা কোথায়? আমার বাবা কোথায়? মেয়েটি পালাতে থাকে, মেয়েটি কাল্লুর থেকে পালাতে থাকে। কাল্লু থমকে ওঠে, চুপ শালা, আজ থেকে আমি তোর বাবা, আমি তোর মা। ঠিক তক্ষুনি বেজে ওঠে মোবাইল। কে রে কাল্লু, কি করছিস মেয়েটাকে নিয়ে? এখনো সময় আছে, নদীতে ছুঁড়ে ফেলে দে। কাল্লু মোবাইলটাকে এক কান থেকে আরেক কানে এগিয়ে বলে, আমি পারবো না। কি হচ্ছে কাল্লু? ওকে রেপ করে ছুঁড়ে ফেলে দে। কাল্লু কান থেকে মোবাইলটা ফোনে নামিয়ে নদীতে ছুঁড়ে ফেলে দিল। তারপর আবার দৌড়, 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 দৌড়। কাল্লু কোথায় যাবে জানে না, কাল্লু কি খাবে জানে না, কাল্লু কি খাওয়াবে তাও জানে না। শুধু জানে তাকে দৌড়াতে হবে মেয়েটিকে নিয়ে। সে এতদিন মানুষ মেরেছে, আজ প্রথম সে কাউকে বাঁচাতে চাইছে। দৌড়, 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 দৌড়। এক
একজনকে বাঁচানো এত আনন্দের। কাল্লুর পেছনে জয় শ্রীরাম, কাল্লুর পেছনে পুলিশ, কাল্লুর পেছনে পার্টির লোক, কাল্লুর পেছনে প্রশাসন, কাল্লুর বাড়ি পুড়ছে, কাল্লুর বউ ঘর ছাড়া, কাল্লুর নামে হুলিয়া, কাল্লু দৌড়ায়, নদী পেরোয়, ধান ক্ষেত পেরোয়, জলা পেরোয়, ন্যাশনাল হাইওয়ে, এক ট্রাক থেকে অন্য ট্রাকে, এক ট্রেন থেকে অন্য ট্রেন। কাল্লু জানে সে গুজরাট ছাড়িয়ে, বিহার ছাড়িয়ে একদিন কলকাতায় এসে দাঁড়াবে। চোখে চশমা, হাতে হ্যারি পটার, পিঠে স্কুল ব্যাগ নিয়ে, হাতের জলে বোতল ঝুলিয়ে একদিন মেয়েটাকে স্কুল বাসে তুলে দেবে। আর সে হাজার ফুচকাওয়ালার মতো ময়দানে লাল নীল ফোয়ারার পেছনে সপ্তর্ষি মণ্ডলের নিচে দাঁড়িয়ে ফুচকা বিক্রি করবে, ফুচকা বিক্রি করবে, ফুচকা বিক্রি করবে। বাকরুদ্ধ অমিত ভাই, পুরাই বাকরুদ্ধ, অসাধারণ। আহ মানে সত্যি সত্যি মানে পুরো স্পিচলেস হয়ে গেছি। অসম্ভব ভালো লাগলো। তো আমি কয়েকটা মন্তব্য নিয়ে আসি। ওয়াহিদ বাবুল ভাই লিখেছেন, মৌসুমী আপু করো তুমি চেষ্টাই করো, যাওয়ার আগে শুনে যাই, পূজার মধ্যে কিছু খেয়ে যাই। মাহবুবুল ইসলাম লিখেছেন, মৌসুমী আপুর কবিতা একান্নবর্তী শৈশবের স্মৃতি জাগিয়ে তুলে ইমোশনাল করে দিলে, চোখ না ভিজে এটা আবৃত্তি করলেন কিভাবে। সানজিদা রহমান সূচি লিখেছেন, অন্যরকম সুন্দর একটা কবিতা, আপনার পরিবেশনায় বেশ লাগলো। ওয়াহিদ বাবুল ভাই লিখেছেন, মিষ্টি করে হাসি দেয় মিষ্টি মেয়েটা কোন মৌসুমী বলে। লায়লা আমিন লিখেছেন, খুব সুন্দর, দারুণ লাগছে শুনতে মৌসুমী হকের কবিতাটি। হাসিবুল আলম লিখেছেন, বাহ মৌসুমী আপু, আয়োজন উৎসব মুখর করে দিলেন। ওয়াহিদ বাবুল ভাই আবার লিখেছেন, জাইগো মৌসুমী আপু, চমৎকার হচ্ছে, সবার আবৃত্তির শুভকামনা। ধন্যবাদ ভাই। হাসিবুল আলম লিখেছেন, অমিত ভাই ভাষা হারিয়ে ফেলেছি। রোহান সেনগুপ্ত লিখেছেন, বলুন আরো বলুন, এমন কবিতা আরো উঠুক গড়ে, এমনি করে দিন আমাদের ভোরে, আমরা শুনি শ্রোতা হয়ে কানটি পেতে থাকি, শব্দ শুনে না হয় স্বপ্ন আঁকি। অসংখ্য ধন্যবাদ রোহান সেনগুপ্ত চমৎকার চমৎকার মন্তব্যের জন্য। আর কি বলবো অমিত ভাই, সত্যি আপনি বলেছেন অনেকদিন পরে করেছেন আবৃত্তিটি, কিন্তু অসাধারণ অসাধারণ, একদম পুরা চুপচাপ শুনছিলাম, মনে হচ্ছে কোনো শব্দ হচ্ছে না, এরকম একটা অবস্থা। তো আমরা এখন একটু অনন্যার কাছে চলে যাই। আবার অনন্যা এবার আমাদেরকে কোন পরিবেশনায় মানে কোন আবৃত্তিতে নিয়ে যাবে আমাদেরকে দেখি। আমি অমিত ভাইয়ের পরিবেশনায় আসলে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম, মুগ্ধ হয়ে শুনছিলাম। আমাদের দুজনের কবিতার পছন্দ দেখছি আজ মিলেই যাচ্ছে। একই টাইপের আমরা পরপর আসছি। ভাইয়া আমাদের যে সামাজিক অসঙ্গতি বিষয়ক যে কবিতাটা এখন শোনালেন, কাল্লু, বহুল শ্রুত একটি কবিতা। আমিও এখন যে কবিতাটা আনছি সেটা কিছুটা আবেগ এবং সামাজিক কিছু বিষয়কে মাথায় রেখেই লেখা। কবিতাটি লিখেছেন কবি শুভ দাশগুপ্ত। কবিতার নাম ছুটি। কিছু একটা করুন স্যার। আজ 4 দিন হয়ে গেল আমার ছোট্ট মেয়েটা ওই নোংরা বারান্দায় পড়ে আছে। জুতার দোকানের সামান্য মাইনের কর্মচারী নিকুঞ্জ। তার আদরের মেয়ে মামনির কঠিন অসুখ, ডায়ালিসিস করাতে হবে। পাড়ার এমএলএ দয়ালু হাতে চিঠি দিয়েছেন মন্ত্রী সিএকে। তিনি চিরকুট পাঠিয়েছেন আরেক আমলাকে। আমলা নোট পাঠিয়েছেন হাসপাতালের সুপারকে। কিন্তু গত কদিনে নিকুঞ্জের সমস্ত উদ্বেগ আর উৎকণ্ঠাকে তুচ্ছ করে সে নোট পৌঁছায়নি হাসপাতালে। নোট গেলে বিনা খরচে মামনির ডায়ালিসিস করা হবে। গরিব নিকুঞ্জ সারা দিন দোকানে মানুষের পায়ে জুতা পরায়, অন্যমনস্ক, কাজে ভুল হয়ে যায় বারবার। মালিক ধমক লাগায়। একটা নধর পায়ে জুতা পরাতে পরাতে নিকুঞ্জির ইচ্ছা হয় পয়সাওয়ালা খদ্দেরের পা দুটো চেপে ধরে বলে, স্যার, আমার একমাত্র মেয়ে পয়সার অভাবে হাসপাতালের নোংরা বারান্দায় একা পড়ে আছে, তার চিকিৎসা হচ্ছে না, দিন না স্যার কয়েক হাজার টাকা, আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকব।
দুটোর সময় ছুটি নিয়ে কলকাতার ডাক সাইটে জ্যাম ডিঙিয়ে অসংখ্য মানুষের ভিড় এড়িয়ে নিকুঞ্জ রাইটার্সের বারান্দায় পৌঁছায় হাঁপাতে হাঁপাতে। কেরানিবাবুর টেবিলের সামনে দাঁড়ায় চোরের মতো। বাবুটি বললেন, আজ আর হবে না দাদা। কেন? জানেন না, নাগাল্যান্ডের পশুমন্ত্রীর মৃত্যুতে আজ আমাদের হাফ ছুটি ঘোষণা করা হয়েছে। ও, তাহলে কাল? কালও হবে না। কাগজ পড়েন না নাকি? প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে কাল পূর্ণ দিবস ছুটি। তাহলে পরশু? নিকুঞ্জ ব্যস্ত হয়ে ওঠে। পরশু শনিবার, তারপর রোববার। আপনি একবারে সোমবার আসুন। সোমবার? সোমবার মানে আরো 4টে দিন বাকি। তলিয়ে যেতে থাকে নিকুঞ্জ। যেতে যেতে তার কানে বারবার ভেসে আসছে মামুনির ক্ষীণ কণ্ঠস্বর, বাবা, আমার কবে ছুটি হবে? আমি কবে বাড়ি যাব বাবা? হঠাৎ নিকুঞ্জর মাথায় যেন আগুন জ্বলে ওঠে। দুর্বল অভুক্ত শীর্ণ শরীরে হঠাৎই যেন জেগে ওঠে ভয়ঙ্কর তেজ। রাইটার্সের বারান্দা দিয়ে ছুটতে থাকে নিকুঞ্জ, আর ছুটতে ছুটতে সোজা গিয়ে নিকুঞ্জ ঢুকে ডালহাউসি পাড়ার প্রাচীন এক বন্দুকের দোকানে। আগুন জ্বলছে তখন নিকুঞ্জর মাথায়। ধূমকেতুর মতো নিকুঞ্জ চিৎকার করে বলতে থাকে, আমাকে একটা বন্দুক দিন, আমাকে একটা বন্দুক দিন, যা থেকে হাজার হাজার গুলি বের হবে। আমি সমস্ত নেতা, প্রাক্তন মন্ত্রী, কর্তাদের গুলি করে মেরে ফেলব। তারপর তারপর সারা দেশে একদিনই রাষ্ট্রীয় শোক, একদিনই ছুটি। আর তারপর আমার মামুনির ডায়ালিসিস। দোকানের দারোয়ান ঘাড় ধরে নিকুঞ্জকে বের করে দেয়। নিকুঞ্জ ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে হাসপাতাল। হঠাৎ ঝপ করে লোডশেডিং এর মতো নিকুঞ্জর চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যায়। মামুনির বিছানাটা খালি। মামুনি কোথায়? কোথায় আমার মামুনি? অনেক রাতে ভাড়া করা ম্যাটাডোরে একটি খাটিয়ায় মামুনিকে শুইয়ে দূর মফস্বলের বাড়ির পথ ধরে নিকুঞ্জ। সারাটা রাস্তা পূর্ণিমার চাঁদ আলো ধরল মামুনির মুখে। এক আকাশ নক্ষত্র আর তারা আলো বিছিয়ে রাখল মামুনির ঘরে ফেরার পথে। আর নিকুঞ্জ শুনতে পেল নক্ষত্র, চাঁদ, তারা সবাই বলছে, আমাদের ছুটি নেই নিকুঞ্জ, আমরা আলো জেলে রেখেছি তোমার মামুনির জন্য, আমরা আলো জেলে রেখেছি। ভোরের আলো তখন সবে ফুটছে। ম্যাটাডোর ভ্যান এসে থামল নিকুঞ্জর ভাঙা বাড়ির দরজায়। নিকুঞ্জর বউ পাগলের মতো ছুটে এলো, এনেছো, আমার মেয়েকে এনেছো। পাথর হয়ে যাওয়া নিকুঞ্জ কান্নায় তুমুল ভেঙে পড়ে বারবার বলতে লাগলো, তোমার মামুনির ছুটি হয়ে গেছে, তোমার মামুনির ছুটি হয়ে গেছে। দারুণ অনন্যা, অসম্ভব সুন্দর, অসম্ভব ভালো লাগলো চমৎকার কবিতাটি। আমি দুটো মন্তব্য নিয়ে আসছি। ফাহমিদা সূচনা লিখেছেন, দারুণ এগিয়ে যাচ্ছে প্রোগ্রাম, আহা, অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথে থাকুন। রুহান সেনগুপ্ত লিখেছেন, এরা তিনজন বন্ধু এবং এরা তিনজন ভালো, এরা তিনজন বুকের মধ্যে জ্বালিয়ে রাখে জীবন, জানে এবং ভালোবাসে, এরা তিনজন সুযোগ পেলেই নিজের থেকেই হাসে, এরা তিনজন ভালো থাকুক এবং থাকুক হেসে, সঙ্গী থাকুক এরা তিনজন অগাধ ভালোবেসে। অসংখ্য ধন্যবাদ রোহান সেনগুপ্ত, সবসময় এরকম চমৎকার চমৎকার মন্তব্য করে আর কি লাইভটি অনেক প্রাণবন্ত করে রাখে। তো আমি চলে যাচ্ছি ছোট্ট একটা কবিতা। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর জন্মদিন ছিল 16ই অক্টোবর। তো আমি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর খুব কাছে এসো না, আমি চেষ্টা করছি এটা আবৃত্তি করতে।
কাছে এসো না কোনোদিন, যতটা কাছে এলে কাছে আসা বলে লোকে। এ চোখ থেকে ওই চোখের কাছে থাকা, এক পা বাড়ানো থেকে অন্য পায়ের সাথে চলা, কিংবা ধরো রেল লাইনের পাশাপাশি শুয়ে অবিরাম বয়ে চলা। যে কাছাকাছির মাঝে বিন্দুখানেক দূরত্ব আছে, মেঘের মেয়ে অত কাছে এসো না কোনোদিন, দিব্যি দিলাম মেঘের বাড়ির, আকাশ কিংবা আলোর শাড়ির, তার চেয়ে বরং দূরেই থেকো। যেমন দূরে থাকে ছোঁয়া থেকে স্পর্শ, রোদ্দুরের বুক থেকে উত্তাপ, শীতলতা থেকে উষ্ণতা। প্রেমের খুব গভীর ম্যাপে যেমন লুকিয়ে থাকে ভালোবাসা, তেমন দূরত্বেই থেকে যেও। ১ ইঞ্চিতেও কভু বলতে পারবে না কেউ কতটা কাছাকাছি এসেছিলে বলে দূরত্বের পরিমাপ দিতে পারেনি পৃথিবী। কতটা কাছাকাছি এসেছিলে বলে দূরত্বের পরিমাপ দিতে পারেনি পৃথিবী। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সবাইকে। অনেক দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। 57 জন, আমি 61 লাস্ট পর্যন্ত দেখেছিলাম যে তারা দেখছেন। ধন্যবাদ যারা সাথে আছেন, অবশ্যই আমাদের সাথে থাকুন এবং আমরা আরো কিছুক্ষণ আছি আপনাদের সাথে। তো আমরা এখন অমিত ভাই আপনার কাছে চলে যাচ্ছি। চমৎকার একটা কবিতা দিয়ে আরকি লাস্টেরটা শেষ করেছিলেন। এবার আমরা কোন ধরনের কবিতায় যাচ্ছি? এবার আমি একটা চিঠিতে যাচ্ছি। বিশেষ করে আমাদের জাতীয় কবি, প্রাণের কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন চিঠি আমার ভীষণ ভালো লাগে। আমি এর আগেও ২ টি চিঠি পড়েছি, আপনাদের অনুষ্ঠানে বোধহয় পড়েছি। এবারের চিঠিটি একটু ভিন্ন রকমের। মানে আ শামসুন নাহার, আপনারা হয়তো জানেন বাংলাদেশী নারী জাগরণের একজন নেত্রী আ এবং অত্যন্ত শিক্ষিতা, যিনি পরবর্তীতে যার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রীর ২য় হলটি যেটা আ শামসুন নাহার হল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি হল রয়েছে। তো এটা ১১/৮/২৬ মানে ১৯২৬ আ কথা। সেখানে তখন তার বয়স বোধহয় ১৮ বা ১৯ হবে। তো কবি নজরুল ইসলাম তার একজন অন্যতম উৎসাহদাতা ছিলেন তার লেখালেখির প্রতি। উনার কাছে উনার সাথে তার ২ ভাই এবং উনার ভাই-বোন ছিলেন হাবিবুল্লাহ বাহার, উনার নামও আপনারা শুনেছেন নিশ্চয়ই। তো তাদের সাথে উনি চট্টগ্রামে ছিলেন তারা। সেখানে তাদের সময় বেশ কিছু সময় কাটিয়েছেন কবি। তারপর কলকাতা যাওয়ার পর তাদের সাথে চিঠির যে আদান-প্রদানটি, তার মধ্যে একটি চিঠির কিছু অংশ আমি পড়ছি। চিঠিটি অনেক বড়। তার মধ্যে উল্লেখযোগ্য অংশ চেষ্টা করছি পড়ার জন্য। কৃষ্ণনগর ১১/৮/২৬ সকাল। স্নেহের নাহার। কাল রাত্রিরে ফিরেছি কলকাতা হতে। চট্টগ্রাম হতে এসেই কলকাতা গিয়েছিলাম। এসেই পড়লাম তোমার ২য় চিঠি। অবশ্য তোমার ভাবিকে লেখা। আমি যেদিন তোমার ১ম চিঠি পাই, সেদিনই তখন কলকাতা যেতে হয়। মনে করেছিলাম কলকাতা গিয়ে উত্তর দেব। কিন্তু কলকাতার কোলাহলের মধ্যে এমনই বিস্মৃতি হয়েছিলাম, নিজেকে যে কিছুতেই উত্তর দেওয়ার অবসর করে নিতে পারিনি। তাছাড়া ভাই, তুমি অত কথা জানতে চেয়েছো, শুনতে চেয়েছো যে কলকাতার হট্টগোলের মধ্যে সে বলা যেন কিছুতেই আসতো না। আমার বাণী হট্টগোলকে এখন রীতিমতো ভয় করে। মুখ হয়ে যায় ভীরু বাণী আমার। ওই কোলাহলের অনবকাশের মাঝে।
চিঠি দিতে দেরি হলো বলে তুমি রাগ করো না ভাই লক্ষ্মীটি। এবার হতে ঠিক সময় চিঠি দেব, দেখে নিও কেমন। বাহারটাও না জানি কত রাগ করেছে, কি ভাবছে। আর তোমার কথা তো কথাই নেই, ছেলে মানুষ তুমি, পড়তে না পেয়ে তুমি এখনো কাঁদো। বাহারটা যেন একটু চাপা, আর তুমি খুব অভিমানী। না, কি যে করছো তোমরা দুই ভাই বোন, যে এসে অবধি মনে হচ্ছে যেন কোথায় কোন নিকটতম আত্মীয়কে আমি ছেড়ে এসেছি। মনে সদা সর্বদা একটু বেদনার উদ্বেগ লেগেই রয়েছে। অদ্ভুত রহস্য ভরা এই মানুষের মন, রক্তের সম্বন্ধকে অস্বীকার করতে দ্বিধা নেই যার, সেই যে কখন পথের সম্বন্ধকে সকল হৃদয় দিয়ে অসংকোচে স্বীকার করে নেয়। একটা কথা আগেই বলে রাখি, তোমার কাছে চিঠি লিখতে কোনো সংকোচের আড়াল রাখিনি। তুমি বালিকা এবং বোন বলে তার দরকার মনে করিনি। যদি দরকার মনে করো, আমায় মনে করিয়ে দিও। আমি এমন মনে করে চিঠি লিখিনি যে কোনো পুরুষ কোনো মেয়েকে চিঠি লিখছে। কবি লিখছে চিঠি তার প্রতি শ্রদ্ধান্বিত কাউকে, এই মনে করে চিঠিটা নিও। চিঠি লেখার কোথাও ত্রুটি দেখলে দেখিয়ে দিও। তোমাদের কাছে ছিলাম আমি, সেই আমি আর চিঠির আমি কি এক? তোমরা কবিকে জানতে চাও না নজরুল ইসলামকে জানতে চাও, তা আগে জানিও। তাহলে আমি এর পরের চিঠিতে একটু একটু করে জানাবো তার কথা। চাঁদ জোছনা দেয়, কথা কয় না, বহু চকর চকরির সাধ্য সাধনাতেও না। ফুল মধু দেয়, গন্ধ দেয়, কথা কয় না, বহু ভ্রমরার সাধ্য সাধনাতেও না। বাঁশি কাঁদে, যখন গুণীর মুখে তার মুখে চুমুচুমি হয়, বাকি সময়টুকু সে এক কোণে নির্বাক নিশ্চুপ হয়ে পড়ে থাকে। একই ঝাড়ের বাঁশ, ভাগ্যদোষে বা গুণে কেউ হয়ে ওঠে লাঠি, কেউ বা বাঁশি। বিনা কত কাঁদে, কথা কয়, গুণীর কোলে শুয়ে, বাকি সময়টুকু তার খোলের মধ্যে আপনাকে হারিয়ে সে নিস্পন্দিত হয়ে থাকে। গানের পাখি, তাকে গানের কথাই জিজ্ঞাসা করো, নীরের কথা নয়। নিজেই বলতে পারবো না যে কোথায় ছিল তার নীর। জন্ম নিয়ে গান শিখে উড়ে যাওয়ার পর নেইটার মতো অপ্রয়োজনীয় জিনিস আর তার কাছে নেই। নীরের পাখি তখন বনের পাখি হয়ে ওঠে। তবু সেই অপ্রয়োজনে যদি প্রয়োজন অনুভব করে তোমাদের কৌতুক, তবে জানিও আমার লেখা কবিতাগুলো চেয়েছ। হাসি পাচ্ছে খুব, কিন্তু কি ছেলে মানুষ তোমরা দুটি ভাই বোন। যে ক্ষন্তা দিয়ে মাটি খড়ে মালি, সেটারও যে দরকার পড়ে ফুল বিলাসীর, এ আমার জানা ছিল না। যে পাতার কোলে ফুল ফোটে, সে পাতা কেউ চায় না, এই আমি জানতাম। মালা গাঁথা হওয়ার পর ফুল রাখা পদ্ম পাতাটার কোনো দরকার থাকে, এও একটা খুব মজার কথা না? যাক, চেয়েছ, দেব। তবে এই পল্লব শুকিয়ে উঠবে দুদিন পরে, থাকবে যা তা ফুলের গন্ধ। আমার কবিতার উৎস মুখের সন্ধান চেয়ে তার সন্ধান যতটুকু জানি নিজে দেখিয়ে দেব। আর কিছু লিখবার অবসর নেই আজ। মানুষ কমলের গন্ধ পাচ্ছে যেন, কেমন যেন নেশা ধরেছে। বোধহয় বিনা পানি তার চরণ রেখেছেন এসে আমার অন্তর শতদলে। এখন চললাম ভাই, চিঠি দিও শিগগির, আমার আশিস নাও। ইতি তোমার নুরুদা। দারুণ! কবিতার মানে চিঠির প্রতি একটা অসম্ভব মানে ভালো লাগা কাজ করে। কারণ আমরা আ যখন আরকি আমাদের আ
শৈশব, কৈশোর, যৌবন পার করেছি তখন তো চিঠির মধ্য দিয়েই আরকি পার করেছি। এখন মনে পড়লে মানে এখনকার জেনারেশন তো বিশ্বাসই করবে না যে আমরা একটা চিঠির জন্য কিভাবে অপেক্ষা করতাম। আমার মনে আছে আমি যখন পাবনা থেকে রাজশাহীতে যেতাম, যাওয়ার পরে মানে আমি যে পৌঁছেছি এই খবরটা তো আরকি আমার আম্মারা পেতেন ২ দিন পরে। কারণ আমি চিঠি লিখতাম, গিয়ে চিঠিটা ২ দিন পর আসতো তারপরে জানতেন। আর এখন আমরা তো সবসময় যোগাযোগের মধ্যেই থাকি। মানে চিঠির মধ্যে আসলে কেমন যেন একটা উম নেশাও বলা চলে। অসম্ভব ভাল লাগে। অমিত ভাইয়ের মতো আমিও ভীষণ পছন্দ করি মানে চিঠি পড়তে। উম আম তো আপনার আমি বেশ কয়েকটা প্রোগ্রামে দেখেছি চিঠিটা পাঠ করা। ভীষণ পছন্দের, খুব ভালো লাগলো। তো আমরা এবার অনন্যার কাছে চলে যাই। অনন্যা এবার কোন ধরনের পরিবেশনায় যাচ্ছে? মানে অমিত ভাই তো হঠাৎ করেই চিঠিতে চলে গেছে। এখন অনন্যারটা দেখি কোনটাতে যায়। না, আমি এখনো কবিতাতেই আছি। আ এবারের কবিতাটা একটু ভিন্নধর্মী। অন্যরকম মেজাজের একটা কবিতা, অন্যরকম রুচির এবং বিষয়বস্তুর একটি কবিতা। আ আমাদের যে চিরাচরিত বাঙালি সমাজে শাশুড়ি বউয়ের যে দ্বন্দ্ব চলে, আ সব ক্ষেত্রে চলে তা তো অবশ্যই ঠিক কথা না। কিছু, কিছু ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে পুরনো ধ্যান ধারণা, পুরনো খেয়ালের অনেক শাশুড়ির যে মানসিক অবস্থাটা থাকে বউকে নিয়ে, ছেলের বউকে নিয়ে। এই কবিতাটিতে কবি সুভাষ মুখোপাধ্যায় খুব সুন্দর করে এই একটা শাশুড়ির মনস্তাত্ত্বিক অবস্থাটা লিখেছেন তার ছেলের বউকে নিয়ে। কবিতাটির নাম 'মেজাজ'। থলির ভেতর হাত থেকে শাশুড়ি বিড়বিড়, বিড়বিড় করে মালা জপছেন। বউ গটগট, গটগট করে হেঁটে গেল। আওয়াজটা বেয়াড়া, রোজকার আটপৌরে নয়। যেন বাড়িতে ফেরিওয়ালা ডেকে শখ করে নতুন কেনা হয়েছে। সুতরাং মালাটা থেমে গেল এবং চোখ দুটো বিষ হয়ে ঘাড়টাকে হেলিয়ে দিয়ে যেদিকে বউ যাচ্ছিল সেই দিকে ঢলে পড়ল। নিচের চোয়ালটা সামনে ঠেলে দাঁতে দাঁত লাগল। বিলক্ষণ রাগ দেখিয়ে পর মুহূর্তেই শাশুড়ির দাঁত, চোখ, ঘাড়, চোয়াল যে যার জায়গায় ফিরে এলো। তারপর সারা বাড়িটাকে আছড়ে আছড়ে কলতলায় ঝমর ঝম খনর খন ক্যাঁচ ঘ্যাঁস ঘিস ক্যাচর ক্যাচর শব্দ উঠল। বাসনগুলো কোনোদিন তো এত ঝাঁঝ দেখায় না, বড় তেল হয়েছে। ঘুরতে ঘুরতে মালাটা দাঁড়িয়ে পড়ল। নোড়া দিয়ে মুখ ভেঙে দিতে হয়। মালাটা একবার ঝাঁকুনি খেয়ে আবার চলতে লাগলো। নাকে অস্ফুট শব্দ করে থলির ভেতর ৫টা আঙুল হঠাৎ মালাটার গলা চিপে ধরল। মিনসে রাক্কেলো বলিহরি। কোত্থেকে এক কালো অলুক্ষণে পায়ে খুরওয়ালা ধিঙ্গি মেয়ে ধরে এনে ছেলেটার গলায় ঝুলিয়ে দিয়ে চলে গেল। কেন বাংলাদেশে ফর্সা মেয়ে ছিল না? বাপ অবশ্য দিয়েছিল থুয়েছিল। হ্যাঁ, দিয়েছিল। গলায় রসুরি দিয়ে আদায় করা হয়েছিল না? এবার মালাটাকে দয়া করে ছেড়ে দেওয়া হলো। শাশুড়ির মুখ দেখে মনে হচ্ছিল থলির ভিতর হাত ঢুকিয়ে দিয়ে এই সময়ে কি যেন তিনি লুকোচ্ছিলেন। একটা জিনিস, কমাস আগে বৌমা মরবার জন্য বিষ খেয়েছিল। ভাসুরপো ডাক্তার না হলে ও বউ এ বংশের গায়ে ঠিক চুনকালি মাখাতো। কেন, অসুখ করে মরলে কি হয়? ঠঙ্গি আর বলেছে কাকে? হাতে একরাশ ময়লা কাপড় নিয়ে কালো বউ গটগট গটগট করে সামনে দিয়ে চলে গেল। না, আর বাড়তে দেওয়া ঠিক নয়। বৌমা, বলুন। হুম, গলার স্বরটা ঠিক কাছা গলায় দেওয়ার মতো নয়, বড্ড ন্যাড়া। হঠাৎ এই দেমাক এলো কোত্থেকে? বাপের বাড়ির কেউ তো ভাই ফোঁটার পর আর এদিক মাড়ায়নি। বাড়িটা যেন ঝড়ের অপেক্ষায় থমথম করছে। ছোট ছেলে কলেজে, মেজটি সামনের বাড়ির রোয়াকে বসে রাস্তায় মেয়ে দেখছে। ফর্সা ফর্সা মেয়ে,
বৌদির মতো ভূষুণ্ডি কালো নয়। বউ যেন মা কালীর মতো রণরঙ্গিনী বেশে কোমরে আঁচল জড়িয়ে চোখে চোখ রেখে শাশুড়ির সামনে দাঁড়ালো। শাশুড়ির কেমন যেন হঠাৎ গা ছমছম করতে লাগলো। তাড়াতাড়ি থলির মধ্যে হাতটা লুকিয়ে ফেলে চোখ নামিয়ে বললেন, আচ্ছা থাক, এখন যাও। বউ মাথা উঁচু করে গটগট করে চলে গেল। তারপর একা একা পা ছড়িয়ে বসে মোটা চশমায় কাঁথা সেলাই করতে করতে শাশুড়ি এঁফোঁড় ওফোঁড় হয়ে ভাবতে লাগলেন, বউ হঠাৎ কেন বিগড়ে গেল, তার একটা তদন্ত হওয়া দরকার। তারপর দরজা দেবার পর রাত্রে বড় ছেলের ঘরে আড়ি পেতে এই কথা কানে এলো। বউ বলছে, একটা সুখবর আছে। পরের কথাগুলো এত আস্তে শোনা গেল, বোঝা গেল না। খানিক পরে চকাশ চকাশ শব্দ। মা হয়ে আর দাঁড়াতে লজ্জা করছিল, কিন্তু তদন্তটা শেষ হওয়া দরকার। বউয়ের গলা। মা কান খাড়া করলেন, বলছে, দেখো, ঠিক আমার মতো কালো হবে। এরপর একটা ঠাস করে শব্দ হওয়া উচিত। ওমা, বৌমা বেশ ডগমগ হয়ে বলছে, কি নাম দেব জানো? আফ্রিকা। কালো মানুষেরা কি কাণ্ডই না করছে সেখানে। চমৎকার অনন্যা। অনেকদিন পর কবিতাটা শুনলাম। মানে আমি পুরা ২৪ বছর আগে চলে গিয়েছিলাম। এর মাঝে সত্যি আর কখনো লাইভেও আমার এটা পড়া হয়নি। ভীষণ ভালো লাগলো। অনেকদিন পর আরকি কবিতাটা শুনে। আমি কিছু মন্তব্য নিয়ে আসি। লায়লা আমিন লিখেছেন, চোখে জল এসে গেল। সত্যি অসাধারণ আবৃত্তি করলে অনন্যা, তোমার জন্য শুভকামনা রইল। রুহান সেনগুপ্ত লিখেছেন, এ তো দেখছি মৌসুমী আপু, কি অপূর্ব গলা, কি সুন্দর বলা এবং কি সুন্দর চলা। এমন করে চলতে চলতে, এমন করে বলতে বলতে এগিয়ে চলুক মৌসুমী আপু, বলে সমাজ কথা, নরনারীর সঙ্গে থেকে রাখুক সরবতা। অসংখ্য ধন্যবাদ রুহান সেনগুপ্ত। শাকিলা খান লিখেছেন, সবাইকে সালাম এবং শুভেচ্ছা রইল। আলাইকুম আসসালাম। ছায়া চৌধুরী দেখছেন আমাদের অনুষ্ঠানটি, লিখেছেন নাইস প্রেজেন্টেশন, অসংখ্য ধন্যবাদ। সুচি জামান দেখছেন, সুচি অসংখ্য ধন্যবাদ। সুচি লিখেছেন, চমৎকার আবৃত্তি। তো আমি সরাসরি চিঠি না, তবে অমিত ভাইয়ের মতো একটা চিঠির মতো একটা কবিতাতে যাচ্ছি। অনন্ত মেহেদি পাতা দেখেছো নিশ্চয়ই, হচ্ছে আবুল হোসেন খোকনের লেখা। আমি চেষ্টা করছি এটা একটু পাঠ করতে। অনন্ত মেহেদি পাতা দেখেছো নিশ্চয়ই, উপরে সবুজ, ভেতরে রক্তাক্ত ক্ষত বিক্ষত। নিজেকে আজকাল বড় বেশি মেহেদি পাতার মতো মনে হয় কেন? উপরে আমি, অথচ ভিতরে কষ্টের যন্ত্রণার এমন সব বড় বড় গর্ত যে তার সামনে দাঁড়াতে নিজেরই ভয় হয়। অনন্ত, তুমি কেমন আছো? বিরক্ত হচ্ছ না তো? ভালোবাসা যে মানুষকে অসহায় করে তুলতে পারে, সেদিন তোমায় দেখার আগ পর্যন্ত আমার জানা ছিল না। তোমার উদ্দাম ভালোবাসার দ্যুতি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলেছে আমার ভিতর, আমার বাহির, আমার হাতে গড়া আমার পৃথিবী। অনন্ত, যেই মিথিলা সুখী হবে বলে ভালোবাসার পূর্ণ চন্দ্র গিলে খেয়ে ভেজা মেঘের মতো উড়তে উড়তে চলে গেল, আজও শূন্য অনন্তকে আরো শূন্য করে দিয়ে। তার মুখে এসব কথা মানায় না, আমি জানি, কিন্তু আমি আর এভাবে এমন করে পারছি না। আমার চারদিকের দেয়াল জুড়ে থই থই করে আমার স্বপ্ন খুনের রক্ত। উদাস দুপুরে বাতাসে শীষ দেয় তোমার সেই ভালোবাসা। পায়ে পায়ে ঘুরে ফিরে ছায়ার মতন তোমার স্মৃতি। আমি আগলাতেও পারি না, আমি ফেলতেও পারি না। সুখী হতে চেয়ে এখন দাঁড়িয়ে আমি
একলা আমি কষ্টের তুষার পাহাড়ে। অনন্ত, তোমার সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতাই আজ আমার অবশিষ্ট নেই। তবুও তবুও তুমি একদিন বলেছিলে, ভেজা মেঘের মতো অবুঝ আকাশে উড়তে উড়তে জীবনের সুতোয় যদি টান পড়ে কখনো, চলে এসো, চলে এসো, বুক পেতে দেব, আকাশ বানাবো আর হাসনা হেনা ফোটাবো। সুতোয় আমার টান পড়েছে অনন্ত, তাই আজ আমার সবকিছু, আমার একরোখা জেদ, তুমি হীনা সুখী অনেক স্বপ্ন, সব সব কিছু জলাঞ্জলি দিয়ে তোমার সামনে আমি নত জানু। আমায় তোমাকে আরেকবার ভিক্ষে দাও, কথা দিচ্ছি তোমার অমর্যাদা হবে না কোনোদিন। অনন্ত, আমি জানি এখন তুমি একলা পাষাণ কষ্ট নিয়ে ঘুরে বেড়াও, প্রচন্ড এক অভিমানে ক্ষণে ক্ষণে গর্জে ওঠে অগ্নিগিরি। কেউ জানে না, আমি জানি কেন তোমার মনের মাঝে মন থাকে না, ঘরের মাঝে ঘর থাকে না, উঠোন জোড়ার উপর কলস, তুলসী তলের ঝরা পাতা, কুয়োতলার শূন্য বালতি, বাসন কোসন, পূর্ণিমা অমাবস্যা, একলা ঘরে এই অনন্ত একা শুয়ে থাকা। কেউ জানে না, আমি জানি কেন তুমি এমন করে কষ্ট পেলে, সব হারিয়ে বুকের তলের চিতা নলে কেন তুমি নষ্ট হলে, কার বিহনে চুপি চুপি, ধীরে ধীরে। কেউ জানে না, আমি জানি, আমি জানি। আগামী শনিবার ভোরের ট্রেনে তোমার কাছে আসছি। অনন্ত, আমায় আর কিছু না দাও, শাস্তিটুকু দিও। ভালো থেকো, তোমার হারিয়ে যাওয়া মিথিলা। ধন্যবাদ। আমরা মোটামুটি প্রায় ১ ঘন্টা মানে কাছাকাছি চলে এসেছি। তো আমাদের কথা ছিল, আমি আর অমিত ভাইয়েরকে বলেছিলাম যে আমরা ১ ঘন্টা ৫ কি ১০ মিনিট নিবো। তো আমরা এখন আমরা শেষ পরিবেশনায় আরকি চলে যাই। তো শেষ পরিবেশনাটা আমি যেটা বলছি আমি শেষ করব অমিত ভাইকে দিয়ে। তো এইজন্য আমরা আগে অনন্যার কাছে যাচ্ছি। আসলে সময় যে কি করে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। অনুষ্ঠান শুরুর আগে আমি ভাবছিলাম এই গলা এই ঠান্ডা নিয়ে কি করে আমি করব অনুষ্ঠান। কিন্তু জানি না কতটুকু মান রাখতে পেরেছি। চেষ্টা করেছি। আচ্ছা, আমি এবার আবৃত্তি করছি মাকে নিয়ে লেখা একটি কবিতা, তসলিমা নাসরিনের। এটি আসলে ২ টো কবিতাকে আমি একসাথে করে পরিবেশন করার চেষ্টা করছি। দেখা যাক কেমন লাগে দর্শক শ্রোতাদের। দুটো কবিতাই তসলিমা নাসরিনের লেখা। আমার মা যখন মারা যাচ্ছিলেন, সকালবেলা স্নান করে জামা জুতো পরে ঘরবার হলেন বাবা। চিরকেলে অভ্যেস। বরদা সকালের নাস্তায় ৬টি ঘিয়ে ভাজা পরোটা নিলেন, সঙ্গে কষানো খাসির মাংস। এই না হলে নাকি জিভে রোচে না তার। ছোড়দা এক মেয়েকে বুকে মুখে হাত বুলিয়ে সাধাসাধি করছিলেন বিছানায় নিতে। সারা গায়ে হলুদ মেখে বসেছিলেন বড় বৌদি। ফর্সা হবেন। গুনগুন করে হিন্দি ছবির গান গাইছিলেন। চাকর বাকরদের বলে দিয়েছেন ইলিশ ভাজতে, সঙ্গে ভুনা খিচুড়ি। ভাইয়ের ছেলেগুলো মাঠে ক্রিকেট খেলছিল, ছক্কা মেরে পাড়া ফাটিয়ে হাসছিল। মন ঢেলে সংসার করা বোন আমার স্বামী আর কন্যা নিয়ে বেড়াতে বেরোলো শিশু পার্কে। মামারে ইতিউতি তাকিয়ে মার বালিশের তলে হাত দিচ্ছিল সোনার চুড়ি বা ৫০০ টাকার নোট পেতে। খালি ঘরে টেলিভিশন চলছিল। যেতে আসতে যে কেউ খানিক থেমে দেখে নেয় তিব্বত টুথপেস্ট নয়তো পাকিজা শাড়ির বিজ্ঞাপন।
আমি ছাদে বসে সিগারেট ফুঁকতে ফুঁকতে নারীবাদ নিয়ে চমৎকার একটি কবিতা লেখার শক্ত শক্ত শব্দ খুঁজছিলাম। মা মারা গেলেন। বাবা ঘরে ফিরে জামা কাপড় ছাড়লেন। বরদা খেয়ে দিয়ে ঢেঁকুর তুললেন। ছোটদা রতিকর্ম শেষ করে বিছানা ছেড়ে নামলেন। বড় বৌদি স্নান সেরে মাথায় তোয়ালে পেঁচিয়ে ইলিশ ভাজা দিয়ে গোগ্রাসে কিছু খিচুড়ি গিলে মুখ মুছলেন। ভাইয়ের ছেলেগুলো ব্যাট বল হাতে নিয়ে মাঠ ছাড়ল। স্বামী কন্যা নিয়ে বোনটি শিশু পার্ক থেকে ফিরল। মামারা হাত গুটিয়ে রাখলেন। আমি ছাদ থেকে নেমে এলাম। ছোটরা মেঝে আসন পেতে বসে গেল। টেলিভিশনে নাটক শুরু হয়েছে। পরতের এক চোখ মায়ের দিকে, আরেক চোখ টেলিভিশনে। মায়ের দিকে তাকানো চোখটি শুকনো। নাটকের বিয়োগান্তক দৃশ্য দেখে অন্য চোখে জল। তারপর তারপর বহু দিন পার হয়েছে। মা একদিন ফিরে আসবেন বলে মার ঘটি বাটি, দুজোড়া চটি, বিছানার চাদর, লেপ কাঁথা, ডালের ঘুঁটনি হাতা, কটে কাপড়, কটে চুড়ি দুল, চিরুনিখানি, ওতে আটকা চুল, ফুল ফলের ছবি মা রাখা। যেখানে যা কিছু ছিল তেমন করেই রাখা। মা ফিরে আসবেন। ফিরে কলতলায় পায়ের কাদা ধুতে ধুতে বলবেন, খুব দূরে এক অরণ্যে গিয়েছিলাম। তোরা সব ভালো ছিলি তো? খাসনি বুঝি? আহা, মুখটা কেন শুকনো লাগছে এত? বাঘ ভালুকের গল্প শোনাতে শোনাতে মা আমাদের খাওয়াবেন রাতে। অনেক দিন পর মাও খাবেন মাছের ঝোল মেখে ভাতে। খেয়ে গোলাপ গোলাপ গন্ধ লাল পাট শাড়ি পরে একটি তবক দেয়া পান এসে আগের মতো গাইবেন সেই চাঁদের দেশের গান। একদিন ফিরে আসবেন মা। ফিরে আসবেন বলে আমি ঘর ছেড়ে দুপা কোথাও বেরোই না। জানালায় এসে বসে দু একটি পাখি। ওরাও জানে মা ফিরবেন। বিকেলের দুঃখী হাওয়াও, আকাশের সব কটা নক্ষত্র জানে। আর আমি জানি মা ঠিক ফিরবেন। চমৎকার অনন্যা। ভীষণ ভালো লাগলো। আমি কয়েকটা মন্তব্য নিয়ে আসি। লাবণ্য রহমান দেখছেন অনুষ্ঠানটি, লিখেছেন, মৌ আপু দারুণ লাগছে আবৃত্তিখানি। সুচি জামান লিখেছেন, মৌ আপু কণ্ঠে কবিতা যেন পূর্ণতা পায়। আফসানা মহুয়া ভাবি দেখেছেন আমাদের অনুষ্ঠানটি। ভাবি আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ। দেখছেন মাহবুবুল ইসলাম দেখছেন অনুষ্ঠানটি। মাহবুবুল লিখেছেন চমৎকার। আমি এবার অনন্যার কবিতার সূত্র ধরে আমিও এটা আমার আজকে লিস্টে ছিল না, কিন্তু তারপরেও আর কি আমি মা দিয়ে একটা শুভ দাশগুপ্তের লেখা ছোট্ট একটা কবিতা আমারটা শেষ করে ফেলবো, আর শেষ হবে আর কি অমিত ভাইয়ের কবিতাটা দিয়ে। তো আমি করছি মা শুভ দাশগুপ্ত। যখন ডাকি শিউলি হয়ে শরৎ তখন ভোরের হাওয়ায় বলে, কান্না রাখিস না, মা তো ছিলই, মা তো আছেই, সবখানেতেই মা। যখন ডাকি মা, সহস্র চোখ বিপন্ন মুখ দুহাত তুলে বলে, বাইরে খুঁজিস না, ব্যর্থ জীবন ক্লান্ত জীবন, পাশেই আছে মা। মা বললেই স্নেহের সকাল,
মা বললেই তৃষ্ণার জল, মা বললেই ছায়ার আঁচল, মা বললেই দুঃখ উধাও। যখন ডাকি মা, মন্দিরে আর গির্জায় কিংবা মসজিদে সুর ভাসে একই তো সুর, না? মানুষ বড় কষ্টে আছে, মানুষ বড় দুঃখে বাঁচে, মানুষ বড় যাতাকলে, মানুষ বড় চোখের জলে। এর নেই কি সান্ত্বনা? দূরের থেকে মা তখনই উঠে আসেন কাছে, শিয়রে হাত রেখে বলেন, আমি আছি না? যখন ডাকি মা, আমরা চলে যাচ্ছি অমিত ভাইয়ের কবিতায়। আমরা আবার শেষ পরিবেশনা আমরা অমিত ভাইয়ের কবিতা শোনার পর দর্শকদের কাছ থেকে, এবং আমরা নিজেরা কিছু কথা বলে বিদায় নিব। আমি শেষ কবিতা, মানে আজকের অনুষ্ঠানের শেষ কবিতা বলা যায়। আমাদের বিশ্বকবি যা আসলে তার কবিতা যদি না পড়ি, উচ্চারণ করি, তাহলে আসলে অনুষ্ঠান সম্পূর্ণ হয় না। ওনাকে দিয়ে শেষ করব, পরিচয়। একদিন তরিখানা থেমেছিল এই খাটে লেগে, বসন্তের নতুন হাওয়ার বেগে। তোমরা শুধায় ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি? যাবে কোনখানে? এই হাত ছুঁয়েছে। আমি আমি শুধু বলেছি, কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান। একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাত দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক, আর কিছু নয়। সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পরে ছুঁড়ে ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতের নিমন্ত্রণ লিখন পাতের ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নতুন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে। সন্ধ্যা তারার দিকে বহিয়া চলেছে তরুণীকে। সে তারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদের লোক, আর কিছু নয়। এই হোক শেষ পরিচয়। একদমই কোনো প্রোগ্রাম হবে সেখানে রবি ঠাকুর ছাড়া আমরা নিজেরাও কখনো কল্পনা করতে পারি না। বাংলা সাহিত্যেও তো কল্পনা করা যায় না। চমৎকার একটা কবিতা দিয়ে আমরা আজকে লাইভটি শেষ
করলাম। তো আজকে শুরুতেই যেটা ছিল যে অমিত ভাই ভীষণ ব্যস্ত ছিল। আমি নিজেও বাইরে ছিলাম। আমারও আসতে অনেক দেরি হয়েছে। অনন্যা একটু অসুস্থ। তারপরেও আমার মনে হয় না যে এই এতগুলো জিনিস আমাদের লাইভের উপরে তেমন কোনো প্রভাব ফেলেছে। আমার মনে হলো যে ১ টা ঘন্টা ১০ মিনিট আমরা খুব চমৎকারভাবে পার করেছি এবং আশা করি যে সকল দর্শকরা আমাদের সাথে যুক্ত ছিলেন অবশ্যই তাদের ভালো লেগেছে প্রতিটা পরিবেশনায়। তো অমিত ভাই আপনি কিছু বলুন দর্শকদের উদ্দেশ্যে এবং উদ্যান পরিবারের সবাইকে আর কি। জি, মৌসুমী আমাকে কি কিছু রিকোয়েস্ট করলেন? হ্যাঁ, আমি বললাম যে আমরা তো শেষ আচ্ছা, করে দিচ্ছি। তো আপনি আচ্ছা। একটু দর্শকদের হ্যাঁ, উদ্দেশ্যে প্লাস আমরা ওকে। এতক্ষণ যে কাটালাম এইটা নিয়ে আরকি একটু বলে আমরা সবাই দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। জি। ভীষণ কৃতজ্ঞতা যারা দর্শকরা এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থেকেছেন। আমাদের কবিতাগুলো শুনেছেন, আবৃত্তিগুলো শুনেছেন এবং উৎসাহ দিয়েছেন বিভিন্ন মন্তব্য করে। অনেক মন্তব্যই শুনলাম, অনেকগুলো হয়তো শুনতে পারিনি। এবং আমার সাথে যারা স্ক্রিন শেয়ার করেছেন আজকে অনন্যা মাহমুদ, আমার অনুযোগ আ আবৃত্তি শিল্পী এবং চমৎকার আবৃত্তি করেন। ভীষণ প্রতিশ্রুতিশীল, আ ছোট বোন সমতুল্য। তো তার কবিতা শুনে আমি মন্ত্রমুগ্ধের মতো শুনেছি। অত্যন্ত ভালো কিছু কবিতা উনি নির্বাচন করেছেন এবং চমৎকার কবিতা পড়েছেন। আমি আশা করি যে এই কবিতা চর্চাটি অব্যাহত থাকবে এবং আমরা ভালো, ভালো কবিতা শুনবো তার কাছ থেকে আরো। মৌসুমী আসলে একই সঙ্গে আমি বলব যে আপনি তো একই সঙ্গে সঞ্চালক এবং আবৃত্তিকার। ২ টি কাজই চেষ্টা খুব করি। মানে সুচারুভাবে করেছেন যে একটুকুও মনে হয়নি যে কোনো ব্যত্যয় ঘটেছে যে তারা আরেকটি প্রভাবিত হয়েছে। এই বিষয়টি সাধারণত হয়ে থাকে না। সাধারণত আমরা দেখি যে সঞ্চালনা থেকে আবৃত্তিতে গেলে একটা ছন্দপতন হয়। তো সেই ছন্দটি আপনি ধরে রেখেছেন এজন্য এবং বিশেষ করে উদ্যানের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেকদিন পর আমি তৌফিক জহুর ভাই এবং আপনাকে আ আর আমি ভীষণভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা ক্যামেরার পিছনে আমাদের সাথে যুক্ত রয়েছেন টেকনিক্যাল কাজে তার প্রতিও আমাদের কৃতজ্ঞতা রইল। সবার প্রতি আবারও শুভেচ্ছা জানিয়ে আমার পক্ষ থেকে শেষ করছি। এখানে একটা কথা না বললেই নয় যে উদ্যান যখন অনলাইন শুরু করে তখন এই এক আকাশের তারা যখন আর কি মানে শুরু করা হয় প্রথমে আমি ছিলাম না তখন দর্শক হিসাবে আমি দেখতাম তো যখন প্রথম স্ক্রিন আর কি শেয়ার করলাম প্রথম আমার অনলাইনে যে লাইভটি হয় সেটা আমি অমিত ভাইয়ের সাথেই ছিল অমিত ভাই আমি আর দেবনিষ্ঠা এখনো আমরা তিনজন একসাথে হলে মনে হয় যে ওটা মনে হয় যে আসলে প্রথম যেটা ওটার আবেদনই আলাদা থাকে সবসময় এবং এটা সবচেয়ে আরো একটা মজার জিনিস হচ্ছে যে অমিত ভাইয়ের কারণে এই এক আকাশে তারাটা বুধবারে করা হয় এতদিন হয়েছে এক আকাশে তারা করা হচ্ছে এবং সঞ্চালনায় যখন আমি এসেছি তারপরেও কিন্তু এই বারটাকে আমরা কখনোই সরাইনি এই বুধবারটাকেই আমরা এক আকাশে তারাতে রেখে দিই মনে হচ্ছে এখানেই এটা ফিক্সড হয়ে গেছে তো অমিত ভাই আসলে আপনি ডাক্তার আমি জানি যে কতটা কষ্টকর লাইফ আপনারা লিড করেন সেখান থেকে আপনি সময় বের করে যে এতটুকু সময় আমাদেরকে দিয়েছেন এই জন্য আমি মানে আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনার কাছে এবং আমি জানি দর্শকরা অনেক অনেক খুশি হয়েছে যেমন মাহবুব আমাদের লিখেছে ও নিজেও একজন আবৃত্তি শিল্পী লিখেছে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম দারুণ হয়েছে অনুষ্ঠান অনেক অনেক ধন্যবাদ মাহবুব কানিস ফাতেমা আপু আমি জানি আপু মালদ্বীপে আছেন এই জন্য আপুকে আমি ট্যাগও করিনি আপু লিখেছেন ভালোবাসা নিবেন অসংখ্য ধন্যবাদ আপু আপনি আমি জানি না আপনি দেখেছেন কিনা কানিস ফাতেমা আপু একজন আবৃত্তি শিল্পী উনি উনি যদিও বলেন উনি শখে আবৃত্তি করেন তবে উনি অসংখ্য সুন্দর আবৃত্তি করেন তো ধন্যবাদ সবাইকে আমরা চলে যাচ্ছি অনন্যার কাছে অনন্যা একটু কিছু দর্শকদের উদ্দেশ্যে এবং উদ্যানে আর কি আমরা একটু শুনি তোমার কাছ থেকে কেমন লাগলো আজকের আসলে পুরো আয়োজনটি সাথে থাকতে পেরে খুব ভালো লেগেছে আপু সেই সাথে যারা এতক্ষণ শুনছেন আমাদেরকে শুনলেন সময় দিলেন আমাদের জন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আর একটু আগে মৌসুমী আপু যে কথাটা বললেন যে অমিত ভাইয়ের বুধবারের সময়ের কারণে উদ্যানের প্রোগ্রামগুলো বুধবারে করা হয়েছে আমি এখানে একটু যুক্ত করি আমরা আমাদের নিজেদের মধ্যে যখন কোনো প্ল্যান করি
আমাদের বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন। সেখানে যদি আমরা অমিত ভাইকে রাখতে চাই, আমরা স্পেশালি বুধবারটা মাথায় রেখেই প্রোগ্রাম সেট করি যে বুধবার আমরা অমিত ভাইকে পাবো। বুধবার না হলে আমরা অমিত ভাইকে পাবো না। তো মনে হচ্ছে যে বাংলাদেশে আসলে বুধবার সরকারি ছুটি ঘোষণা করা উচিত মনে হয়। হ্যাঁ, তাহলে একটু সুবিধা হতো আমাদের আরো এ ধরনের প্রোগ্রাম করতে, একটু আড্ডা দিতে। তো আমি মৌসুমী আপুর সাথে কণ্ঠ মিলিয়ে বলব যে অমিত ভাই এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেন। এটা আমাদের জন্য সৌভাগ্য। মৌসুমী আপু এত ব্যস্ততার মধ্যে এই প্রোগ্রামগুলো করছেন, চালিয়ে নিয়ে যাচ্ছেন নিয়মিতভাবে উদ্যান টিভির পক্ষ থেকে। এটা আপুর প্রতি যে কৃতজ্ঞতা, উদ্যান টিভির প্রতিও কৃতজ্ঞতা যে এমন একটা ক্ষেত্র উনারা তৈরি করতে পেরেছেন, যেখানে বাংলা ভাষাকে, বাংলা ভাষার কবিতা, গানকে তুলে ধরা হয়। এটা খুব ভালো একটা ক্ষেত্র আমাদের মতো শিল্পীদের জন্য। সেজন্য বিশেষ ধন্যবাদ সংশ্লিষ্ট সকলকে। আজ অসংখ্য ধন্যবাদ আমার অনন্যা। এতটুকুই বলার ছিল। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ যে এত অসুস্থতা সত্ত্বেও যে তুমি এসেছো। আমি বলেছিলাম যে ও গল্প করার জন্য হলেও যেন আসে, আমরা একসাথে আড্ডা দিব, এমন কোনো ব্যাপার না এটা। তো দুজনের প্রতি আমার কৃতজ্ঞতা, এবং আমি আশা করব যে সময় সুযোগ পেলে অমিত ভাইকে আমি আগেই এই জন্য বলে রাখি, এই প্রোগ্রামটা একটু শর্ট টাইমে হয়েছে, বাট আমি অনেকদিন আগে থেকে শিডিউলটা নিয়ে রাখি যে ভাইয়া কবে একটু বুধবারে, কোন বুধবারে আর কি সময় পাবেন। তো আমি আশা করছি যে আপনারা এরপরে অবশ্যই সময় পেলে আসবেন, এবং যে সকল দর্শক শ্রোতা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং এত সুন্দর সুন্দর মন্তব্য করে আমাদের শিল্পীদেরকে উৎসাহ দিয়েছেন, আমাকে উৎসাহ দিয়েছেন, সবার প্রতি আমার কৃতজ্ঞতা। এবং আমি সবসময় বলি যে এতটা সময় ব্যয় করে তারা যে কবিতা শুনেন, কবিতাকে ভালোবাসেন বলেই শুনেন। কবিতাকে ভালো না বাসলে এতটা সময় তারা আমাদের সাথে থাকতেন না। তো অবশ্যই দর্শকরাই আমাদের প্রাণ, দর্শক না থাকলে তো আমাদের ভালো লাগবে না বলতে। তো তাদের প্রতি আমাদের বিশেষ কৃতজ্ঞতা। আমি এই জন্য সবসময় কমেন্টগুলো পড়ার চেষ্টা করি দর্শকদের, যে অবশ্যই উৎসাহ পাঠান। কারণ আমি যখন নিজে দর্শক থাকি, আমার কমেন্টটা না পড়লে আমার খুব রাগ হয়, মন খারাপ হয় যে কেন আমারটা পড়া হলো না। তো সবাই, সব দর্শক শ্রোতা যারা এতক্ষণ দেখেছেন এবং পরবর্তীতে আরো অনেকে রেকর্ডেড লাইভ যারা দেখবেন, তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন। আগামী মাসে উদ্যান টিভিতে আমি যদি বেঁচে থাকি, ভালো থাকি, সুস্থ থাকি, দেখা হবে এক আকাশে তারা নিয়ে। হয়তো অমিত ভাই আর অনন্যা সেদিন থাকবেন না, অন্য কোনো শিল্পীর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।